হ্যালো এভরিওয়ান, আজকে হবে পার্সেন্টেজের পার্ট নম্বর 5। এটাই হচ্ছে পার্সেন্টেজের লাস্ট ক্লাস। তো চলো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কী রয়েছে। প্রথম অঙ্ক রয়েছে যে চালের দাম 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম কি না, প্রাইস ইন্টু কনজামশন সমান হয়ে যায় এক্সপেন্ডিচার। এখান থেকে আমরা বলতে পারবো যে প্রাইস সমান আমরা বলতে পারি এক্সপেন্ডিচার বাই কনজামশন। এখান থেকে আমরা এটাও বলতে পারবো যে কি না, প্রাইস প্রপোর্শনাল টু 1/c কখন হবে না, যখন আমাদের এক্সপেন্ডিচার ফিক্সড। এই যে এই জিনিসটার কথাটার মানে কি, এটার কথাটার অর্থ হচ্ছে প্রাইস যদি বৃদ্ধি পায় কনজামশন কমবে, বা প্রাইস যদি কমে তাহলে কনজামশন বৃদ্ধি পাবে। কখন হবে সেটা? যখন এক্সপেন্ডিচার ফিক্সড। কীরকম একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। আর এই যে এই জিনিসটা আমরা কীভাবে মানলাম, এই প্রপোর্শনাল টু ক্যানে আসে, সেটা যখন আমরা রেশিও প্রপোর্শনাল শিখবো তখন আরও ডিটেলসে বলবো। তো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ প্রাইস আর কনজামশন ব্যস্ত অনুপাত। প্রাইস বাড়লে কনজামশন কমছে, প্রাইস কমলে কনজামশন বাড়ছে। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যদি বলি ধরো বললাম তোমার কাছে 600 টাকা রয়েছে, তুমি প্রতি সপ্তাহে 600 টাকার পেট্রোল ভরো বাইকে। তাহলে সেখানে তোমার পেট্রোলের দাম যাই থাকুক, তুমি 600 টাকা দিয়েই তুমি পেট্রোল ভরো বাইকে। তাহলে ধরো কোনো দিন যদি 100 টাকা হয় লিটার, তাহলে সেদিন তুমি 100 টাকা লিটার, অর্থাৎ প্রাইস হয়ে যাচ্ছে 100 টাকা। তাহলে কতটুকু তুমি নিতে পারবে, অর্থাৎ কতটুকু ইউজ করতে পারবে? 6 লিটার। তাহলে কনজামশন সেদিন হয়ে গেল কত? 6 লিটার। এবার কোনো একদিন যদি প্রাইসটা বেড়ে যায়, অর্থাৎ ধরো কোনো একদিন 120 টাকা হয়ে গেল প্রাইস, তাহলে সেক্ষেত্রে কী হলো, কনজামশন কী হয়ে যাবে? যেহেতু 600 টাকা রয়েছে, প্রাইস ইন্টু কনজামশন মানে এক্সপেন্ডিচার, তাহলে 120 ইন্টু 5 তবেই 600 হচ্ছে। সেদিন কী হলো, দেখো প্রাইস বেড়ে গেল, কনজামশন কমে গেল। আর একদিন দেখা গেল যে প্রাইস কমে যাচ্ছে, অর্থাৎ ধরো 75 হয়ে গেল, প্রাইস 75 হয়ে গেল, সেদিন কনজামশন কী হবে? তাহলে 75কে কত দিয়ে গুণ করলে 600 হবে? 8 দিয়ে। তাহলে সেদিন দেখো কনজামশন বেড়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রাইস বাড়লো, কনজামশন কমে গেল, প্রাইস কমলো, কনজামশন বাড়লো। এই যে এই কনসেপ্ট, এটাই আমরা ইউজ করব প্রথম অঙ্কটাতে। কী রয়েছে অঙ্কটা? চালের দাম 25% বেড়েছে। 25% মানে কি? 25%। 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত? 1/4। 25% বৃদ্ধি পাওয়া মানে, যদি আমরা ওল্ড প্রাইস আর নিউ প্রাইস বলি, তাহলে ওল্ড প্রাইস হচ্ছে কত? 4 ইউনিট হলে নিউর প্রাইস কত হয়ে যাবে? 5। অর্থাৎ ওল্ড ইজ টু নিউ হয়ে যাচ্ছে কত? 4:5। এটা কী হয়ে যাচ্ছে? প্রাইস। এবার বলেছে চালের ওপর মাসিক ব্যয় স্থির, অর্থাৎ স্থির রাখার জন্য, অর্থাৎ এক্সপেন্ডিচার ফিক্সড, স্থির রাখছে এক্সপেন্ডিচার, তাহলে তার মাসিক চালের খরচ কত কমাতে হবে, অর্থাৎ কনজামশনটা কতটুকু কমাতে হবে সেটাই বার করতে বলেছে। তাহলে আমরা একটু কি দেখলাম, প্রাইস আর কনজামশন কী ব্যস্ত অনুপাতিক। তাহলে কনজামশন কী হয়ে যাবে? উল্টে যাবে, অর্থাৎ 1/4:1/5। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায় তাহলে আমরা কী পাবো? 5:4। তাহলে এখান থেকে আমরা দেখলাম কনজামশন 5 ইউনিট থেকে 4 ইউনিট হয়ে গেল, অর্থাৎ 5 ইউনিটে 1 ইউনিট কমছে। 1/5 মানে হয়ে যাচ্ছে 20%। তাহলে আমরা দেখলাম কনজামশন 20% হয়ে যাচ্ছে। এবার এটা গেল আমাদের কনসেপ্ট ডিটেলসে বুঝিয়ে আমরা এটা অঙ্কটা করলাম। এবার আমরা যদি একটা একটু শর্টে করতে চাই, অর্থাৎ ডাইরেক্ট কীভাবে করবো, দেখা মাত্রই অঙ্কটা হয়ে যাবে। কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে অঙ্কটা জাস্ট দেখা মাত্র হয়ে যাবে। কীভাবে হবে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো। কিচ্ছু করবো না, অঙ্কটায় আমরা যে দেখলাম 25% বেড়েছে, অর্থাৎ 25% মানে 1/4। প্রাইস আমাদের 4 থেকে 5 হয়ে গেছে, তাহলে কনজামশন কী হয়ে যাবে? উল্টে যাবে, অর্থাৎ কনজামশন হয়ে যাবে 5 থেকে 4। এটা হয়ে গেল। আমরা এর আগে দেখলাম কনসেপ্ট ধরে কেন এই জিনিসটা হলো। এখানে আমরা ডাইরেক্ট বলতে পারবো, যদি প্রাইস 4 থেকে 5 হয়ে যাচ্ছে তার মানে কনজামশন 5 থেকে 4 হয়ে যাবে। তাহলে এখানে কী হবে? 5 ইউনিট থেকে 4 ইউনিট হয়ে যাচ্ছে, অর্থাৎ 5-এ 1 কমছে, তাহলে 1/5 হয়ে গেল 20%। তাহলে 20% কমাতে হবে চালের খরচ, অর্থাৎ কনজামশন 20% কমাতে হবে। যদি আমাদের বলতো যে, বললো যে 10% বৃদ্ধি পেয়েছে বা 10% হ্রাস পেয়েছে, বললো 10% হ্রাস পাওয়া মানে কি? 10% মানে 1/10। 10% হ্রাস পাওয়া মানে কি? প্রাইস যদি 10% হ্রাস পায়, অর্থাৎ 10 থেকে 9 হয়ে গেল, তাহলে কনজামশন কী হবে? 9 থেকে 10 হয়ে যাবে, কনজামশন উল্টে যাবে। এখান থেকে আমরা বলতে পারবো যে কনজামশন বৃদ্ধি পেয়েছে কতটুকু, না 9-এ বৃদ্ধি পেয়েছে কত? 1। অর্থাৎ 1/9 মানে হয়ে যাচ্ছে কত? 1/9 মানে হচ্ছে 11/9%। এই হলো অ্যান্সার। অর্থাৎ প্রাইস আর কনজামশন খেয়ে ব্যস্ত অনুপাতিক। প্রাইস বাড়লে কনজামশন কমবে, কনজামশন বাড়লে তোমার প্রাইস কমে যাবে।
নেক্সট কোশ্চেন কী রয়েছে, একটি পণ্যের দাম 6 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে। দাম বেড়েছে কত, প্রাইস কী হয়েছে, 6 থেকে 7 হয়ে গেছে। তাহলে ব্যয় বাড়তে না পারলে শতকরা হারে ব্যবহার হ্রাস পাবে। কনজামশন, প্রাইস 6 থেকে 7 হয়েছে, কনজামশন কী হবে, একটু আগে দেখলাম উল্টে যাবে, অর্থাৎ 7 থেকে 6 হয়ে যাবে। 7-এ 6 কমেছে, অর্থাৎ 7-এ 6 মানে কত, 1 কমেছে। 1-এ 7 মানে কত, 14 অর্থাৎ 14.27%। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কী বলেছে যে প্রতি মাসে চিনির জন্য 600 টাকা খরচ করে একটা পরিবার। চিনির দাম 20% কমেছে, 20% কমা, প্রাইস কী হয়েছে, কমে গেছে, অর্থাৎ 20% কমা মানে কত, 20% মানে হচ্ছে 1-এর 5, 20% কমেছে, অর্থাৎ 5-এ 1 কমেছে, 5 থেকে কত হয়ে গেছে, 4, প্রাইস 5 থেকে 4 হয়ে গেছে, তাহলে কনজামশন কী হবে আমাদের, 4 থেকে 5 হয়ে যাবে। এবার বলেছে যে তাহলে তারা আরও 5 কেজি চিনি কিনতে সক্ষম, অর্থাৎ 5 কেজি চিনি তারা ব্যবহার করতে পারছে আরও। তাহলে আমরা কনজামশন 4 থেকে 5 হচ্ছে, অর্থাৎ কত ইউনিট বেড়েছে, 1 ইউনিট কনজামশন বেড়ে গেছে। 1 ইউনিট কনজামশন বেড়েছে, এই 1 ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে 5 কেজি। 5 কেজি চিনি বেশি ব্যবহার করতে পারছে। আগে কনজামশন করতো 4 ইউনিট, এখন কনজামশন হয়ে গেছে 5 ইউনিট। 1 ইউনিট বেড়েছে, 1 ইউনিট ভ্যালু হয়ে গেছে 5 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 কেজি হয়ে যায়, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4-5-এ 20 কেজি, আর 5 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত, 25 কেজি। তাহলে আগে ব্যবহার করতো 20 কেজি, এখন ব্যবহার করছে 25 কেজি। তাহলে বলেছে চিনির আসল দাম কত, আচ্ছা চিনি বাবদ খরচ করছে কত, 600 টাকা। প্রথমে ব্যবহার করছে কত, 20, আসল দাম মানে আগের দামটা বার করতে বলেছে। আগে ব্যবহার করতে কত, 20 কেজি, তাহলে যদি 600কে 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো আসল দাম, তাহলে কত হচ্ছে, 30 টাকা। তাহলে আগে প্রাইস ছিল 30 টাকা, এখন যদি বলে কোশ্চেনে যদি এটা বলতো যে নতুন দাম কত হলো, তাহলে কী করতাম আমরা, 600কে 25 দিয়ে ভাগ করে দিতাম, 600কে 25 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হবে, 25, 24-এ 600। বা এখান থেকেও আমরা বার করতে পারতাম, প্রাইস যদি 30 টাকা হয়, এটা ছিল আমাদের আগের প্রাইস 30 টাকা, 20% কমেছে, অর্থাৎ 30 থেকে 20% কমে গেছে, অর্থাৎ 30-এর 80% কত হয়ে যাচ্ছে, 30-এর 80% হয়ে যাচ্ছে 8-3-এ 24, এখান থেকে আমরা বলতে পারতাম 24 টাকা। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা, এদের অঙ্কের প্রবলেম হবে না। নেক্সট কোশ্চেন, আচ্ছা 20% কমিয়েছে, এর আগেরটাও একই ছিল না, আচ্ছা এটাকে 20%টাকে বাদ দিয়ে দিই আমরা, 20%টাকে আমরা ধরলাম 37.5%। তাহলে আমরা কি দেখলাম, ডিশ টিভি চ্যানেলের দাম 20%, 20%, এটা 37.5%, 37.5% কমিয়েছে মানে কি, 37.5% মানে কত, 3-এর 8 কমিয়েছে, অর্থাৎ প্রাইস 8 থেকে 3 কমে গেছে, অর্থাৎ 8 থেকে 5 হয়ে গেছে। তাহলে কনজামশন কত হবে, 5 থেকে 8 হয়ে যাবে। এটাকে 5টাকে আমরা 15 ধরে নিলাম, ঠিক আছে, 5টাকে যদি 15 ধরি তাহলে 5টি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারছি বেশি। তাহলে আগে করতো 5 ইউনিট চ্যানেল সাবস্ক্রাইব, এখন হচ্ছে 8 ইউনিট, কত ইউনিট বাড়ছে, 3 ইউনিট। এই 3 ইউনিটের ভ্যালু কত রয়েছে আমাদের, 15টা চ্যানেল, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 15টা চ্যানেল, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5-5-এ 25, আর 8 ইউনিটের ভ্যালু 8-5-এ 40, এখান থেকে 1 ইউনিটের ভ্যালু পাচ্ছি কত, 5। তাহলে আগে ব্যবহার করতো 25টি চ্যানেল, এখন ব্যবহার করছে 40টি চ্যানেল। তা আমাদের চেয়েছে কি, আগে কয়টি চ্যানেল সাবস্ক্রাইব করেছিল, আগে 25টি চ্যানেল সাবস্ক্রাইব করেছিল। তাহলে আমাদের এখন যদি বলতো যে পার চ্যানেল দাম কত, প্রতি চ্যানেলের তো দাম কত ছিল যদি বার করতে বলতো, তাহলে কী করতাম আমরা, 400কে 25 দিয়ে ভাগ, আগে আগে প্রতি চ্যানেলের দাম ছিল কত, 400কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 16। তাহলে এখন কত হবে দাম, এখন দাম হবে কত, 400কে আমরা 40 দিয়ে ভাগ করব, 10, বা এখান থেকে আমরা ডাইরেক্ট বার করতে পারবো, তাই তো, এখান থেকে আমরা ডাইরেক্ট বার করতে 37.5% কমিয়ে দিলে যে 10 আমরা পেয়ে যাব। তো দুইভাবে আমরা বার করতে পারবো। তো আশা করি যে প্রাইস কনজাম্পশন দিয়ে আর কোনো অঙ্কের প্রবলেম হবে না। নেক্সট আসছে কি অঙ্কে দেখা যাক। নেক্সট রয়েছে আমাদের ভেন ডায়াগ্রামের অঙ্ক। আচ্ছা ভেন ডায়াগ্রামের অঙ্ক যাওয়ার আগে আমাদের বুঝতে হবে ভেন ডায়াগ্রাম জিনিসটা কী। ভেন ডায়াগ্রাম হচ্ছে একটা সেট, ধরো বললাম একজন ব্যক্তি এ আর একজন ব্যক্তি বি। ধরো এ তোমার ধরো হিন্দি মুভি পছন্দ করে, হিন্দি সিনেমা, তোমার তেলেগু সিনেমা, তারপরে ধরো মারাঠি সিনেমা, পাঞ্জাবি সিনেমা, এই ধরনের সিনেমা এ বলে কোনো একজন ব্যক্তি সে এই সিনেমাগুলো পছন্দ করে। বি সে কী পছন্দ করে,
সে ধরো পছন্দ করলো তোমার বেঙ্গলি সিনেমা, তারপরে ধরো তামিল সিনেমা, তারপরে ধরো হিন্দি সিনেমা, আর তার সাথে ধরো ধরো তিনটেই পছন্দ করে, ঠিক আছে। বি পছন্দ করে বেঙ্গলি, তেলেগু আর হিন্দি, আর এ পছন্দ করে হিন্দি, তেলেগু, মারাঠি আর পাঞ্জাবি। তাহলে এখন আমরা বলতে পারি এর সেট হয়ে যাচ্ছে এইটা, বি এর পছন্দের সেট হচ্ছে এইটা। এখন আমরা ভেন ডায়াগ্রামে যদি তুলনা করি, ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে দুজনের কোনো জিনিস, দুটো বস্তু বা দুটো বা তার বেশি, 2 3 4 5 যত খুশি হতে পারে, তাদের মধ্যে যে সম্পর্ক, পছন্দের সম্পর্কর লিস্টটা একটা ডায়াগ্রাম আকারে প্রকাশ করাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। সাধারণত সেটা বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়। যদি আমরা দেখি এর যে পছন্দের লিস্টটাকে আমরা একটা বৃত্ত প্রকাশ করলাম, বি এর পছন্দের লিস্টটাকে একটা বৃত্তের আকারে যদি প্রকাশ করি, তাহলে এখানে কত পাবো? হিন্দি এর লিস্ট এটা, ঠিক আছে। হিন্দি, তেলেগু, মারাঠি আর পাঞ্জাবি। বি এর হচ্ছে কি? বেঙ্গলি, তেলেগু আর হিন্দি। এটা হচ্ছে বি এর পছন্দের লিস্ট, আর এটাই হচ্ছে এর পছন্দের লিস্ট, ঠিক আছে। এবার এইটাকে আমরা একত্রে করে দেবো, অর্থাৎ বৃত্তটাকে এক জায়গায় করে দেবো। তাহলে কি পাবো? বৃত্তটাকে আমরা এক জায়গায় করে দিলাম, এটা হচ্ছে এ, এটা হয়ে গেল আমাদের এ, এটা গেল আমাদের বি। এর পছন্দ কী কী ছিল? হিন্দি, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি। হিন্দি, তেলেগু, মারাঠি আর পাঞ্জাবি, চারটে ছিল। বি এর পছন্দ ছিল কি? বেঙ্গলি, তেলেগু আর হিন্দি। বি এর পছন্দ ছিল হচ্ছে বেঙ্গলি, তেলেগু আর হিন্দি। কিন্তু এদের মধ্যে দেখো একটা কমন রয়েছে, কি? এই যে তেলেগু আর হিন্দি, এক্ষেত্রেও তেলেগু আর হিন্দি কমন রয়েছে। তাহলে আমরা বলতে পারবো এদের মিড পয়েন্ট, অর্থাৎ এদের পছন্দ, দুটো জনের পছন্দ এক। কোন জায়গায়? না, তেলেগু আর হিন্দিতে এদের দুজনের পছন্দ এক। তাহলে এখন আমরা বলতে পারবো যে এ শুধুমাত্র বেঙ্গলি আর মারাঠি আর পাঞ্জাবি পছন্দ করে, বি বেঙ্গলি পছন্দ করে, আর উভয়ে পছন্দ করে কি? তেলেগু আর হিন্দি। এটাই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। কি? এ পছন্দ করছে, শুধুমাত্র পছন্দ করছে কি? মারাঠি আর পাঞ্জাবি। বি শুধুমাত্র পছন্দ করছে বেঙ্গলি, আর উভয়ে পছন্দ করছে কি? তেলেগু আর হিন্দি। তো এটা হয়ে গেল আমাদের ভেন ডায়াগ্রামে প্রকাশ করলাম। এখানে 2 হতে পারে, 3 হতে পারে, ততোধিক হতে পারে। দুজনের পছন্দ, 2 বা ততোধিক ব্যক্তির 2 বা ততোধিক সেটের মধ্যে যে তুলনা করা হয় সেটাই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। এবার আসছি আমরা অঙ্কে। আচ্ছা, পার্সেন্টেজ অঙ্ক যাওয়ার আগে আমরা একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে দেখছি। কি বলেছে? 200 জনের মধ্যে 90 জন ব্যক্তি চা পছন্দ করে। এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম প্রকাশ করি, চা অর্থাৎ টি, 108 জন কফি। টি পছন্দ করে কতজন? 90 জন। চা হচ্ছে 108 জন। তাহলে আর বলেছে 46 জন ব্যক্তি চা এবং কফি উভয়ই পছন্দ করে। তাহলে মিডিল, এটা যে মিড পয়েন্ট, 46 জন উভয়ই পছন্দ করছে, 90 জন শুধুমাত্র, 90 জন কি? চা পছন্দ করছে, 108 জন কফি পছন্দ করছে, আর 46 জন দুটোই পছন্দ করে। তাহলে শুধুমাত্র টি কত হবে? এই পার্টটা কত হবে? এই 90 থেকে 46 বাদ চলে যাবে। তাহলে কি হবে? 90 থেকে 46 বাদ দিলে কত হচ্ছে? 44। তাহলে আমরা বলতে পারবো এটার ভ্যালু হয়ে গেল কত? 44। এইটুকু হয়ে যাচ্ছে 46, টোটাল হয়ে গেল 90। ক্লিয়ার? কি বললাম? এইটা হয়ে যাচ্ছে কত? এইটুকু 44 আর এইটুকু হয়ে যাচ্ছে 90, টোটাল হয়ে যাচ্ছে, সরি, এইটুকু 44 আর এইটুকু হয়ে যাচ্ছে কত? 46, দুটো মিলে 90। এই পার্টটা 90। এক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে, আমরা সি এর ক্ষেত্রে অর্থাৎ কফির ক্ষেত্রে কী দেখবো? 108 হচ্ছে টোটাল, কিন্তু উভয় হয়ে যাচ্ছে 46, অর্থাৎ এইটুকুর মান হয়ে যাচ্ছে 46। তাহলে 108 থেকে যদি 46 বাদ দিই কত হবে? 6 আর 2 8, 4 আর 6 10, অর্থাৎ 62। তাহলে 62 জন শুধুমাত্র কফি পছন্দ করে। এটা হচ্ছে শুধুমাত্র কফি, এইটুকু। এক্ষেত্রে এইটুকু হয়েছে শুধুমাত্র চা, এইটা হয়েছে উভয়ই পছন্দ করে, অর্থাৎ চা এবং কফি উভয়ই পছন্দ করছে কত? 46 জন। শুধুমাত্র কফি পছন্দ করছে 62 জন, আর শুধুমাত্র টি পছন্দ করছে কত? 44 জন। এটা হয়ে গেল। এবার আমাদের কোশ্চেন যদি বলতো যে শুধুমাত্র টি কতজন পছন্দ করে, অ্যান্সার হতো 44, শুধুমাত্র কফি 62। আমাদের অ্যান্সার কী চেয়েছে? যে কতজন ব্যক্তি চা বা কফি পছন্দ করে না, অর্থাৎ কোনো কিছুই পছন্দ করে না। কতজন হচ্ছে? যদি আমরা যোগ করি এখান থেকে, কত হচ্ছে? 44, 46 আর 62।
44 আর 46 কত হয়? 90, 90 আর 62 কত হয়ে যাচ্ছে? দেখো টোটাল আমাদের বলেছে যে চা কফি পছন্দ করে না, এখানে রয়েছে পছন্দ করে। পছন্দ করে কতজন হচ্ছে? 44 জন শুধুমাত্র টি, 62 জন শুধুমাত্র কফি, 46 জন বোথ। তার মানে এতজন লোক হচ্ছে চা বা কফি পছন্দ করে। আমাদের বার করতে হবে পছন্দ করে না। টোটাল কতজন রয়েছে? 200 জন। এইটুকু যোগ করলে কত হবে? এর যদি আমরা যোগ করি 6 আর 4 10 আর 2 12, 6 আর 4 10 আর 14 আর 15, অর্থাৎ 152 জন। 152 জন চা বা কফি পছন্দ করে। তাহলে পড়ে থাকলো কতজন? 200 থেকে 152 বাদ দিলে 48 জন। তাহলে 48 জন কোনো কিছুই পছন্দ করে না। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর একটা অঙ্ক দেখে নিই, তারপরে আমরা পার্সেন্টেজ দিয়ে ভেন ডায়াগ্রাম শিখব। এখানে রয়েছে 3টে ভেন ডায়াগ্রামের অঙ্ক। এখানে কি বলেছে? নববর্ষের কোনো একটা পার্টিতে 500 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। 3টে আগে ভেন ডায়াগ্রাম করে নিই, তারপরে বোঝাচ্ছি। 3টে ভেন ডায়াগ্রাম মানে কি? সবারই সাথে সবারই লিঙ্ক থাকবে। এটার সাথে এর লিঙ্ক রয়েছে, এর সাথে এর লিঙ্ক, এর সাথে এর লিঙ্ক, এর সাথে এরও লিঙ্ক রয়েছে, এর সাথে এরও লিঙ্ক, এর সাথে এরও লিঙ্ক। তিনজনের সাথে উভয়ের সাথে উভয়ের লিঙ্ক রয়েছে। ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকের লিঙ্ক থাকবে। এবার বলেছে 200 জন ভারতীয় খাবার। ভারতীয় মানে আমরা ধরে নিলাম ইন্ডিয়ান, এতো ইন্ডিয়ান খাবার। কতজন? না 200 জন। তারপর বলেছে 150 জন ইতালীয় খাবার, অর্থাৎ ইটালিয়ান। কতজন? না 150 জন হচ্ছে ইতালিয়ান খাবার। আর 100 জন মহাদেশীয়। মহাদেশীয়কে আমরা এম দিয়ে প্রকাশ করলাম। মহাদেশীয় খাবার কতজন? না 100 জন। 100 জন হচ্ছে মহাদেশীয় খাবার। এক্ষেত্রে ইন্ডিয়ান বলতে পুরো এইটাকে বোঝাবে, পুরোটুকু বোঝাবে, এইটুকু ইন্ডিয়ান। ইতালিয়ানের ক্ষেত্রে পুরোটা বোঝাবে, আর মহাদেশীয় ক্ষেত্রে পুরোটা বোঝাবে। ঠিক আছে। তারপরে বলেছে যে 14 জন কেবল ভারতীয় এবং ইটালীয় উভয় খাবার খেয়েছেন। ভারতীয় এবং ইটালীয়, ভারতীয় আর ইটালীয় মানে এইটুকু, এটা হচ্ছে মিড পয়েন্ট। ভারতীয় এবং ইটালীয়র যে মিড পয়েন্ট এইটা নাই, কিন্তু এটা হচ্ছে আমাদের 3 জনের মিড পয়েন্ট। ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের 3 জনের মিড পয়েন্ট। এটা হয়ে যাচ্ছে ভারতীয় আর ইটালিয়ার মিড পয়েন্ট, এটা হচ্ছে ইন্ডিয়া এবং মহাদেশীয় মিড পয়েন্ট, আর এটা হচ্ছে ইটালিয়া এবং মহাদেশীয় মিড পয়েন্ট, আর এটা হচ্ছে 3 জনেরই মিড পয়েন্ট। ঠিক আছে। আমাদের কোশ্চেনে কী রয়েছে? ভারতীয় এবং ইটালীয়, অর্থাৎ ইন্ডিয়া এবং ইটালিয়ানের উভয় খাবার খেয়েছে কতজন? 14 জন। তাহলে এইটুকু হয়ে যাচ্ছে আমাদের, এই পার্টটা হয়ে যাচ্ছে 14। তারপরে বলেছে যে 10 জন ইতালীয় এবং মহাদেশীয়, ইতালীয় এবং মহাদেশ, অর্থাৎ এই পার্টটা, এটা কতজন বলেছে? 10 জন। তারপরে বলেছে 15 জন ভারতীয় এবং মহাদেশ, অর্থাৎ ইন্ডিয়ান এবং মহাদেশীয়, এই পার্টটা হয়ে যাচ্ছে 10। আর 6 জন হচ্ছে 3 ধরনের খাবার খেয়েছে। 6 জন 3 ধরনের, তার মানে 6 3 ধরনের, অর্থাৎ 3 জনের মিড পয়েন্ট। 3 জনের মিড পয়েন্ট কোনটা? এটা হচ্ছে 3 জনের মিড পয়েন্ট। 6 জন হচ্ছে 3 ধরনের খাবার খেয়েছে, অর্থাৎ 6 জন পেয়ে গেলাম। তাহলে এবার আমরা যদি এই পার্টটা বার করতে চাই, কী করতে হবে আমাদের? এই টোটাল থেকে এই পার্টটা বাদ দিতে হবে, তাই তো? টোটাল পার্টটা থেকে এই পার্টটা বাদ দিতে হবে আমাদের। টোটাল পার্ট কত? 200। এটা হচ্ছে কত? 14, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 10। 14 6 20 আর 10 30। তো 200 থেকে যদি আমরা 30 বাদ দিই, কত হচ্ছে? 170। এটুকু পেয়ে গেলাম 170। দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ ইতালিয়ানের ক্ষেত্রে আমরা তাই করব। ইটালিয়ানের ক্ষেত্রে কী করব? এটা যদি আমরা বার করতে চাই, তাহলে কী করতে হবে? এইটা, এই যে টোটাল পার্টটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। টোটাল পার্টটা আমাদের বাদ দিতে হবে। তাহলে কত হচ্ছে? এখানে কত? 14, আর এখানে 6। 6 14 6 20। এক সেকেন্ড, ভুল হচ্ছে, 15 জন ছিল না এটা? এক সেকেন্ড, এটা হয়ে যাচ্ছে কত? 15 জন। তার মানে 6 আছে 14 আর 6 কত? 20, আর 15 35। তার মানে 200 থেকে 35 বাদ দিলে 165 হবে। এখানে একটু ভুল হয়ে গেছে। এটা হয়ে যাচ্ছে কত? 100। এটা হচ্ছে আমাদের 165। এক্ষেত্রে কত হবে? 14 6 20 আর 10 30। তাহলে 150 থেকে 30 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 120। এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে হবে, অর্থাৎ মহাদেশের ক্ষেত্রে কত হবে? এটুকু হচ্ছে 15, এটা হচ্ছে 10, 15 10 25, আর এইটা হচ্ছে কত? 6।
15 10 25 আর 6 কত হয়ে যাচ্ছে 31, অর্থাৎ 69। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? শুধুমাত্র মহাদেশীয় খাবার খেয়েছে কতজন? 69 জন। শুধুমাত্র ইন্ডিয়ান খাবার খেয়েছে 165 জন। শুধুমাত্র ইটালিয়ান খাবার খেয়েছে 120 জন। আর এই 14 জন হচ্ছে ইন্ডিয়ান এবং ইটালিয়ান মিক্সড, অর্থাৎ দুটো খাবারই খেয়েছে 14 জন। 15 জন হচ্ছে ইন্ডিয়া এবং মহাদেশীয়, 15 জন হচ্ছে মিক্সড খেয়েছে। 10 জন হচ্ছে ইটালিয়া এবং মহাদেশীয় মিক্সড খেয়েছে 10 জন। আর 6 জন হচ্ছে তিনজনই, মানে 3 ধরনের খাবারই খেয়েছে 6 জন। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ভেন ডায়াগ্রাম নিয়ে আর কোনো সমস্যা নেই আশা করছি। আমাদের কোশ্চেনে কী চেয়েছে যে কতজন পার্টিতে যোগ দেয়নি, অর্থাৎ যোগ দেয়নি মানে কি, এখানে আমরা টোটালটা বার করব। এই যে 165, 69, 120, তার সাথে এই যে 3টে পার্ট যোগ করব, টোটাল যেটা হবে সেটা 500 থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কতজন মানে যোগ দেয়নি আর কি পার্টিতে। তাহলে কী করতে হবে? 165-র সাথে 120 আর 69 যদি আমরা যোগ করি কত হবে? 9-এর 5-এ কত হচ্ছে 14, আর 6 আর 2 8, 8 আর 6 14 একে 15, 1 আর 2 আর 3, ঠিক করলাম তো? 9-এর 5-এ 14, 6 2 8 আর 6 14, আর 1 15, 1 আর 2 আর 3। তো আমরা এই 3টে যোগফল পেলাম 354। আর পরে রইল কী কী? 14 আর 6 কত 20, 20 আর 10 কত হয় 30, 30 আর 15 কত হয়েছে 45, এর সাথে আরও 45 যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 আর 4 9, 5 আর 4 9, 3 399। তাহলে 399 জন পার্টিতে যোগ দিয়েছিল। পড়ে রইল কতজন? 500 থেকে 399 বাদ দিলে কত হচ্ছে 101 জন। 101 জন তারাই পার্টিতে যোগ দেয়নি। সো ভেন ডায়াগ্রাম আশা করছি ক্লিয়ার হয়ে গেল। এবার আসি আমরা পার্সেন্টেজ দিয়ে ভেন ডায়াগ্রাম কীভাবে করতে হয়। সো পার্সেন্টেজ ভেন ডায়াগ্রাম আমরা দেখব। এখানে বলেছে একটি পরীক্ষায় 42% শিক্ষার্থীরা গণিতে ফেল করেছে। আগে ভেন ডায়াগ্রাম আঁকিয়ে নিই। গণিতে ফেল করেছে আর বিজ্ঞানে ফেল করেছে, ম্যাথ আর সায়েন্স। গণিতে ফেল করেছে 42%, গণিতে ফেল করেছে 42%, আর বিজ্ঞানে ব্যর্থ হয়েছে কত 52%, আর উভয় বিষয়ে ফেল করেছে কত 17%, অর্থাৎ এদের মিড পয়েন্ট হয়ে যাচ্ছে 17। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে, আচ্ছা এটা পার্সেন্টেজ, ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারছি যে এই টোটাল পার্টটা হয়ে যাচ্ছে 52। তাহলে এই পার্টটুকু কত হবে? 52 থেকে 17 বাদ দিলে যেটা সেটা হবে। 52 থেকে 17 বাদ দিলে কত হয় 35। একইভাবে এই পার্টটা কত হবে? 42 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে 25। তাহলে এই পার্টটা পেয়ে গেলাম 25%, এই পার্টটা হয়ে গেল 35%। এবার আমাদের চেয়েছে কি? উভয় বিষয়ে উত্তীর্ণ। এই ভেন ডায়াগ্রামে আমরা কী পেলাম? উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করছে বা সিঙ্গেল বিষয়ে ফেল করেছে। সিঙ্গেল বিষয়ে উভয় বিষয়ে মিলে ফেল করলো যেটা, আর বাকি যারা রইলো তারা হচ্ছে পাস করা। তাহলে ফেল করেছে কতজন? 35%, তার সাথে 25%, তার সাথে 17%। এই কজন ফেল করেছে, আর বাকি যারা রইলো তারা অবশ্যই পাস করবে। টোটাল পার্সেন্ট কত? 100%। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 35, 25, 17 কত হচ্ছে? 35, 25, 60, 60 আর 17 77, অর্থাৎ 77% ফেল করেছে কোনো না কোনো বিষয় বা উভয় বিষয়ে তারা ফেল করেছে। বাকি যারা রইলো তারা নিশ্চয়ই পাস করেছে। তাহলে 77%, 100% থেকে যে 77% ছিল, যে কত রইলো 23%। তাহলে 23% হচ্ছে পাস করা। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে গেছে। আর দু একটা অঙ্ক করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটা দেখো, বলেছে যে একটি পরীক্ষায় 38% শিক্ষার্থী বিজ্ঞানে ফেল। ভেন ডায়াগ্রাম আঁকিয়ে নিচ্ছি। ম্যাথ আর সায়েন্স 33% গণিতে ফেল, 33% হচ্ছে গণিতে ফেল, 38% বিজ্ঞানে ফেল, 38% বিজ্ঞানে ফেল, 33% গণিতে ফেল, 38% বিজ্ঞানে ফেল। এবার 19% কি উভয় বিষয়ে ফেল করেছে, 19% হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। এবার আমাদের বলেছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ, আচ্ছা শুধুমাত্র বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ, তার মানে আমরা এইভাবে করতে পারবো না। এটা আমরা পাচ্ছি কি ফেল, এটা হচ্ছে আমরা কিসের ভেন ডায়াগ্রাম পাচ্ছি? ফেল ক্যান্ডিডেটের ভেন ডায়াগ্রাম পাচ্ছি, কিন্তু আমাদের অ্যান্সার দিয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা শুধুমাত্র বিজ্ঞান বিভাগ, অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞান এইটুকু পাঠে উত্তীর্ণ, কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে ফেল করা ক্যান্ডিডেট। তাহলে আমাদের উল্টোটা বার করতে, উল্টোটা কীভাবে বার করতে হবে? কীভাবে করবো দেখে নাও। দেখো 1 সেকেন্ড। 38% যদি বিজ্ঞানে ফেল করে, তাহলে আমরা বলতে পারবো বাকি যারা রইলো
100%-এর মধ্যে থেকে 38% যদি ফেল করে বিজ্ঞানে, 62% পাস করেছে বিজ্ঞানে, এটা বলতে পারবো, তাই তো? 62% বিজ্ঞানে পাস করেছে, এটা বলতে পারবো। তাহলে 62% বিজ্ঞানে পাস করেছে, এটা আমরা বলতে পারছি। 33% যদি গণিতে ফেল করে, তাহলে বাকি যে রইল কতজন? 67%। তাহলে 67% নিশ্চয়ই তারা পাস করেছে গণিতে। 19% উভয় বিষয়ে ফেল করেছে। 19% যদি ফেল করে যায়, 100% থেকে 19% যদি ফেল করে, পড়ে রইল কত পার্সেন্ট? 81%। তার মানে 81% হয়ে যাচ্ছে আমাদের পাস করা ক্যান্ডিডেট। তার মানে টোটালটা কত হবে আমাদের? 81%। এই যে এই পার্টটা এবং এই পার্টটা মিলে হবে আমাদের 81%। কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দুটো মিলে দেখো পেয়ে যাচ্ছি বেশি। তাহলে আমরা কী করতে হবে? টোটালটা বার করতে হবে। অর্থাৎ যদি আমরা এই দুটো যোগ করি, কত হচ্ছে? 7 আর 2 9, 6 আছে 12। দেখো টোটাল হওয়ার কথা আমাদের 81%, কিন্তু হয়ে যাচ্ছে 129%। তার মানে এইখানে আমাদের কিছু একটা সংখ্যা নিয়ে আসতে হবে, যার ফলে তিনটে যোগ করলে 81%। কীভাবে আনতে হবে সেটা? এই 129 থেকে 81 বিয়োগ করলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। কীভাবে হবে? 129 থেকে 81 বিয়োগ করলে আমরা এখানে যে সংখ্যাটা, অর্থাৎ উভয় বিষয়ে পাস করেছে সেই ক্যান্ডিডেটের সংখ্যা আমরা বার করতে পারব। তাহলে বিয়োগ করলে কত হবে? 1 আর কয়ে 9, 1 আর 8-এ 9, 8 আর 4 এবার, অর্থাৎ 48%। 48% হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে। আর 67% হচ্ছে শুধু ম্যাথে পাস করেছে, আর 62% সায়েন্সে পাস করেছে। 48% উভয় বিষয়ে পাস করছে। তার মানে এইটুকু হয়ে যাচ্ছে কত? 67। তার মধ্যে এইটুকু হয়ে 48। তাহলে 67 থেকে 48 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 19%। 19% হয়ে যাচ্ছে ম্যাথে পাস। আর 48 থেকে 62 থেকে 48 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 14। অর্থাৎ 14% হয়ে যাচ্ছে শুধুমাত্র সায়েন্সে পাস। আমাদের কোশ্চেনে বলা রয়েছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ সংখ্যা 700। এই 14%-এর ভ্যালু দেওয়া রয়েছে 700। 14%-এর ভ্যালু দেওয়া রয়েছে 700। তাহলে 14%-এর ভ্যালু যদি কত হয় না 700 হয়, 1%-এর ভ্যালু কত হবে? 700/14। তারা বলেছে যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা। মোট শিক্ষার্থীর কত? 100%। তাহলে 1%-এর ভ্যালু 700/14, 100%-এর ভ্যালু কত হবে? 100 গুণ হয়ে যাবে। তাহলে 14 50। তার মানে 50, তার সাথে দুটো শূন্য, অর্থাৎ 5000। মোট ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 5000। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার এখান থেকে যদি বলতো যে শুধুমাত্র সায়েন্সে পাস করা ক্যান্ডিডেট কত, বার করতে পারতাম 700। যদি বলতো শুধুমাত্র ম্যাথে পাস করা ক্যান্ডিডেট সংখ্যা কত, 5000 19% বার করলেই আমরা অ্যান্সার পেয়ে যেতাম। উভয় বিষয়ে পাস করা ক্যান্ডিডেট কত, 5000 48% বার করলেই আমরা অ্যান্সার পেয়ে যেতাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর একটা অঙ্ক করি ভেন ডায়াগ্রাম, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটি পরীক্ষায় 50% শিক্ষার্থী বিজ্ঞানে এবং গণিতে 75% পাস করেছে। চলো ভেন ডায়াগ্রাম আঁকিয়ে নিই। বিজ্ঞান হয়ে যাচ্ছে সায়েন্স আর ম্যাথ। 50% শিক্ষার্থী বিজ্ঞানে, অর্থাৎ 50% হয়ে যাচ্ছে বিজ্ঞানে পাস করেছে। আর 25% হচ্ছে 75% হচ্ছে গণিতে পাস করেছে। 75% হয়ে যাচ্ছে গণিতে পাস করেছে। 20% উভয় বিষয়ে ফেল করেছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা পাসের রেশিও পাচ্ছি, পাসের পার্সেন্টেজ পাচ্ছি। পাস করেছে 50% সায়েন্সে আর 75% ম্যাথে। 20% উভয় বিষয়ে ফেল করেছে। 20% যদি ফেল করে, পড়ে রইল কত পার্সেন্ট? 80%। 80% হয়ে যাচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে পাস করা ক্যান্ডিডেট। তাহলে আমরা এই তিনটে যোগ করে কত পাবো? 80%। তাহলে আমরা এই মিডিলে কত পাবো? মিডিলে কীভাবে বার করলাম একটু আগে দেখলাম। এই দুটো যোগ করে বা 80 বিয়োগ করলে যেটা পাবো সেটা হবে মিডিলে। এই দুটো যোগ করে কত হবে? 125। 75 50 125। 125% থেকে যদি 80% বিয়োগ করে দিই কত হবে? 45%। তার মানে এইটুকু আমরা বলতে পারবো 45%। তাহলে 50 থেকে 45 বাদ দিলে এইটুকু কত হচ্ছে? 5%। 75 থেকে 45 বাদ দিলে এইটুকু হয়ে যাচ্ছে 30%। তাহলে আমাদের বলেছে উভয় বিষয়ে 270 জন শিক্ষার্থী পাস করেছে। উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ এই পার্টটা কত? 45%। 45-এর ভ্যালু দেওয়া হয়েছে 270। 45%-এর ভ্যালু দেওয়া রয়েছে 270, তাই তো? তাহলে এটা 1 সেকেন্ড, 45% এর ভ্যালু রয়েছে 270। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 270-কে 45 দিয়ে ভাগ কত হবে? 6 হবে। 6 45-এ 270। তাহলে 1% ভ্যালু হচ্ছে 6। বলেছে মোট শিক্ষার্থী সংখ্যা, তাহলে 100% কত হবে?
100% হয়ে যাবে কত, 600। তো আশা করি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো আশা করি ভেন ডায়াগ্রাম, আজকের ভিডিও দেখে ভেন ডায়াগ্রাম তোমাদের ভেন ডায়াগ্রাম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পার্সেন্টেজের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হয়েছে সেটাও ভিডিও দেখে জানাবে। 5টা ক্লাসের ভিডিও দেখবে, তারপরে জানাবে যে পার্সেন্টেজ কতটা ক্লিয়ার হয়ে গেছে, অঙ্ক করতে পারছো কি না সেটা অবশ্যই জানাবে। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে এই 5টা ক্লাসে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকের মতো এখানেই শেষ হলো ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো একটা টপিক নিয়ে।